এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি। আর এই বাড়ির অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এই বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন জা, এদের সবার স্বামী প্রবাসী। এখনো এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করে। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামীর যখন 5 বছর বয়স, তখন আমার শ্বশুর দুনিয়ায় মায়া ত্যাগ করেন। তখন থেকেই আমার শাশুড়ি একলা হাতে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারাই 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পরও এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এমনকি 2 মেয়ে সন্তানদেরও পিছিয়ে রাখেননি। ওনার ব্যাপারে জেনে প্রথমেই ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসি আমি, সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে সময় নেয়নি। মনে হতো কোনো মা এত কঠোর কিভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবই উচ্চ শিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশের সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একে অপরের মতামতকে খুবই মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার ওপর এক চুল পরিমাণও নিজের মত প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাঙ বললে ওরাও বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে। আর এই জিনিসটাই আমার একদম অসহ্যের। এই বাড়িটা আমার কাছে আর এক অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি, কি নেই এতে। মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল। পুকুরের পাড়ে নানা রকমের দেশি বিদেশি সব সময় ফলে পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাইরের সব পুরুষ সদস্যের প্রবেশ নিষেধ। এই এক আজব বিষয়। তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠানের এক কোণে লোহার বড় এক দোলনা, যেখানে অনায়াসে দুজন মানুষ আরাম করে শুতে পারবে। কয়েকটি সাইকেল। প্রথম দেখে আমার মনে হচ্ছিল এখানে বড় সাইকেল চালানোর মতন তো কেউ নেই, তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্ত লাগে। শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরও এরা কেন গ্রামের বাড়িতে পড়ে আছে? তবে শহরে সব সুযোগ সুবিধাও ভোগ করে, নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। 2 বাড়ি খুবই আধুনিকভাবেই তৈরি করেছেন। শুনেছি বড় ভাইরা বিদেশের সিমেন্টই সব কিছু করেছেন। আর আমি অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখার, আমার মতামতের কোনো তোয়াক্কা না করে এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেন। আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়েই এদের পরিচয়। এই বাড়িতে আসার পর থেকেই শুধু বাবার ওপর প্রচণ্ড রাগ হতো। কেন বাবা এমন করলেন? এমনিতেই বাবা খুব শান্ত মানুষ, মায়ের কথার বাইরে কথা বলেন না। কিন্তু আমার বিয়ের ব্যাপারে বাবা এত দৃঢ় কিভাবে হলেন বুঝ আসে না। মায়ের কোনো কথা শোনেননি। এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন, আমার গরম মেজাজের মা চুপ করে থাকতে বাধ্য হয়েছে। হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল, যেমন আমরা সবাই অবাক হয়েছিলাম। এই বাড়ির 3 বউয়ের 5টা সন্তান, 2 বছরের ছোট বাচ্চাটি সহ বাড়ির সবাই সকাল সকাল ঘুম থেকে জেগে যায়। আমার খুব রাগ হয়। আমার সারা রাত ঘুম আসে না। আমার ঘুম আসার টাইমেই এরা জেগে যায়। আমার সারা দিন খুবই বিরক্তিতে দিন কাটত। এত কষ্ট অসহ্য। আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ির ভয়ে এমন, নাকি এরা স্বভাবগতভাবেই এমন। বাড়ির যে কোনো কাজ এরা কার আগে কে করবে ভেবে পায় না। বুয়াও আছে, আবার পার্মানেন্ট কাজের মেয়েও আছে। তাও শাশুড়ি গোসল করার পর এরা কারা আগে কে শাশুড়িকে কাপড় ধুয়ে দেবে সেটার প্রতিযোগিতা করে। আমার মাঝে মাঝে মনে হয় ওপরওয়ালা এদের হিংসা ঈর্ষা ছাড়াই বোধহয় দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার স্বামী, সে রুমের ভিতর খুব খুব ভালো একজন স্বামী।
খুব হেল্পফুল, কেয়ারিং, লাভিং। আমাকে ছোট্ট বাচ্চাদের মতন স্নেহ করেন, ভালোবাসেন, বুকের গভীরে আগলে রাখতে চান। সব সময় একটা কথাই বলেন, প্লিজ সুমাইয়া, মায়ের অবাধ্য হইও না। মা আমাদের বহু কষ্টে বড় করেছেন, কিন্তু রুমের বাইরে আসলেই সে অন্য মানুষ। আমার রাগ হতো, কেন সে আমার সাপোর্টে কিছু বলতে পারে না। আমি বাবার বাড়ি যেতে চাই, কিন্তু না, নির্দিষ্ট সময় না হলেই যেতে পারবো না। একবারে একটা বউ বাবার বাড়ি যেতে পারবে, 10 দিন থেকে আসার পর অন্য বউ যেতে পারবে সিরিয়াল করে। কি অদ্ভুত, কারোর যেতে ইচ্ছে হলেও যেতে পারবে না। বিয়ের 1 মাসের মাথায় সেদিন তো আমার আশ্চর্যের চরম সীমা পার হয়ে গেছে। রাতে বাচ্চারা যখন ঘুমিয়ে গেল, শাশুড়ি বললেন, বউ, তোমরা সবাই একটু সাজুগুজু করো তো, সবাই শাড়ি পরো। দেখলাম সব বউ খুশি মনেই সাজুগুজু করতে চলে গেল। আমার আশ্চর্যের ঠেলা সামলাতে সময় লাগছিল বলে দেরি হচ্ছিল। শাশুড়ি আবার বললেন, মা রে, আমার ইয়াসির অর্থাৎ আমার বর বাসায় আছে, তাই সাজতে বলেছিলাম। যদি তোমার সাজতে ইচ্ছে না করে, না সাজ, সমস্যা নেই। আমি এমনিতেই সাজুগুজু করতে ভালোবাসি, কিন্তু এই মহিলার কথার বিরোধিতা করার জন্যই আমি না সেজে সোজা রুমে চলে গেলাম। একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার না হয় ইয়াসির বাসায় আছে বলেই সাজতে বললেন, কিন্তু সব ভাবিদের কেন সাজতে হবে? যার উত্তর জানলাম পরের দিন। ওরা সবাই রাতে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে, এরপরে প্রায় দেখতাম ওরা রাতে সাজছে। সেদিন আমার বউ জায়ের ছেলেটা প্রিপোজিশন ব্যবহারে কিছু ভুল এক্সাম্পল পড়ছিল, আমি পাশেই ছিলাম। আমি তার ভুলটা ধরিয়ে দিয়ে কি এক মহাবিপদ ডেকে এনেছি। শাশুড়ি বললেন, সুমাইয়া, আজ থেকে তুমি টাইম করে এদের 3জনকে পড়াবে। উফ, কি যে অসহ্য লাগছিল কথাগুলো। ওনার সামনে তো কিছু বলতে পারিনি, কিন্তু রুমে গিয়ে ইয়াসিরের সাথে অনেক ঝগড়া করি। ওকে এত এত কথা শুনিয়েছি, সে পাল্টা একটা কথাও বলেনি। আমার এত এত তির্যক কথার বিনিময়ে আমাকে আরও ভালোবাসায় ভরিয়ে দিয়ে একটা কথাই বলেছিল, সুমাইয়া, মায়ের কথা শুনে দেখো না, হয়তো তোমার ভালোই লাগবে। আমার ভালো লাগবে না। তোমার সব ভাবিদের ওপর যেমন চাপিয়ে দিয়েছেন, সব কিছু তেমনই আমাকেও তাই করতে বলছেন। তুমি ভুল বুঝছো। মায়ের দেওয়া দায়িত্ব পালনে ভাবিদের কখনো বিরক্ত হতে দেখেছো? তারা বরং খুব হাসি মুখেই সব দায়িত্ব পালন করে। তা ঠিক কথা, তারা কখনো বিরক্ত হন না। এমন নয় যে খুশি হওয়ার ভান ধরে, সত্যিকার ভাবেই খুশি হয়ে ওরা শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করে। কিন্তু ইয়াসির কিভাবে জানলো? সে তো কখনো ভাবিদের চেহারাও দেখেনি। এই বাড়ির আর একটা খুবই আজব নিয়ম, একটা মাত্র পুরুষ মানুষ, কিন্তু তার সামনে কেউ যায় না, শুধু শাশুড়ি ছাড়া। টেবিলে খাবার দিয়ে সবাই আড়ালে চলে যায়। অবশ্য এই নিয়মটা আমার ভালোই লাগে। যদি ইয়াসিরও সুন্দরী ভাবিদের সাথে ঠাট্টা মস্করা করতো, আমার ভালো লাগতো না। যাক, শুধুমাত্র ইয়াসিরের কথা রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করলাম। 3জনকে 3 টাইমে পড়াই। আগের টিচারকে বিদায় করা হয়েছে। প্রথম দিকে ওদের পড়াতে ভালো না লাগলেও আস্তে আস্তে বেশ ভালো লাগতো। বাচ্চা 3টেই অতি ব্রিলিয়েন্ট। বাচ্চাদের 3 টাইম পড়াইয়ে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম। ঘরের কাজ করতে কিছুতেই মন চাইতো না, তাও শাশুড়ির ভয়ে কাজ করতে গেলাম। এমনিতেই বড় যা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বলল, তোমাকে কোনো কাজ করতে হবে না, এটা মায়ের আদেশ। সাথে মা রুম থেকে বলে উঠল, হ্যাঁ রে বউ, তোমার কাজের চিন্তা করতে হবে না। তুমি মানুষ নাকি অত কষ্ট করো আমার নাতনিদের জন্য, আবার কাজও না? মা, আমি অতটাও খারাপ নই। মনে হলো প্রথমবারই এই মহিলাকে একটু ভালো মনে হলো। যাক, কাজ থেকে তো মুক্তি পেলাম। তার উপর এমন ট্রিট পেতাম, নিজেকে রাজকুমারী মনে হতো। যেহেতু কাজ করতে হয় না, নিজের পড়ালেখার পাশাপাশি এদের পড়াতেও আরও একটু মনোযোগী হয়ে গেলাম। পড়ার কিছুদিন পর, সম্ভবত 1 মাস পর, আমি এত বেশি অবাক হয়েছি, আমি কয়েকটা হার্টবিট বোধহয় মিস করে গেলাম। আমার শাশুড়ি আমার হাতে 8,000 টাকা সহ একটা খাম তুলে দিয়ে বললেন, আগের মাস্টারকে 7,000 দিতাম, তোমাকে 1,000 বাড়িয়ে দিলাম, কারণ তুমি আমার নাতিদের অনেক আদর করে পড়াও। তাছাড়া খুব কষ্ট করে নিজের পড়ার পাশাপাশি এদেরকেও পড়াও। আমি কখনো ভাবিনি এদের পড়িয়ে টাকা নেব। আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যখন ছোট আম্মু করে করে পাগল করে তোলে, আমার বেশ ভালো লাগে। শাশুড়িকে বললাম, না মা, আমার টাকা লাগবে না,
আপনার ছেলে আমাকে কোনো কিছুর কমতি রাখেনি, না চাইতেই আমার হাত খরচ দিয়ে দেয়। রাখ বৌমা, এটা তোমার কষ্টের ফসল, আর তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা। না নিলে আমি কষ্ট পাবো। না চাইতেও নিলাম, কিন্তু এক অন্যরকম তৃপ্তি পেলাম। জীবনে প্রথম নিজে উপার্জনের টাকা। মনে আসলো উনি বোধহয় সব বউদেরই কোনো না কোনোভাবে এভাবেই পুরস্কৃত করেন। হয়তো তাই ওনার বউরা আর কোনো কিছুতে বিরক্ত হয় না। এর কিছুদিন পরই আমার পরীক্ষা। আমি ইয়াসিরকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম। এত এত আনন্দ লাগছিল, অনেক দিন পরই বাবার বাড়িতে এসে একটু আনন্দ করে বেশি দিন থাকতে পারবো। শাশুড়ি বলে দিয়েছেন, যতদিন আমার পরীক্ষা শেষ না হবে ইয়াসির যেন আমার বাবার বাড়িতেই থাকে। আমি প্রায় 1.5 মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম, সারা রাত পড়বো আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণ পরই হাই আসতে লাগলো। ইয়াসির অলরেডি বিছানা গোছানো শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করেই বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর মা নেই, ভোরে না উঠলে তোমাকে বকবে। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললেন? কিছুটা সময় না হয় নেওয়া যাক। আমি এই ব্যাপারে আর কোনো কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন। আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেক দিন পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও কিভাবে যেন ভোরে ঘুমটা ভেঙেই যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আধা ঘুম আধা জাগানোর মধ্যেই বললাম, কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙলো, দেখলাম ইয়াসির ফ্রেশ হচ্ছে। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকুনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখনো স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকে দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনেছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যা আদায় করবে ভালোবেসেই, মায়ের ভয়ে বা অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙেই রাঙিয়ে যাবে। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখতাম মা নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে ওঠে বলেই। ও মা, ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসছে। বলল, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো। কাল পরীক্ষা, রাতেও পড়া হয়নি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লাগছে। বিয়ের আগে নিজের হাতে কয়েকবার খেয়েছি, তা বোধহয় গুনে দিতে পারবো। হয়তো মা নয়তো বাবা খাইয়ে দিত। একমাত্র এবং বড় মেয়ে হওয়াতে বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগেই ছিল। শ্বশুর বাড়িতে তো সবার সাথেই খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতন ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমে গেল। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা সবসময় আক্ষেপ করে বলতো, জানি না বিয়ের পরে তোকে এত যত্ন করে কে ভালোবাসবে। এখানে বাবার হাতে এত আদরে বড় হচ্ছিস, না জানি শ্বশুর বাড়ি কেমন হয়। মনের অজান্তেই অস্ফুটে বেরিয়ে এলো, বাবার রাজকন্যাটি এখন স্বামীর রানী। ইয়াসির কথাটা খেয়াল করে মুচকি হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসো। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীন চেতা বিন্দাস জিন্দেগি উপভোগ করার জন্য গাড়িতে না গিয়ে ইয়াসিরকে বলে রিকশায় বসলাম। রিকশার হুড ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। সেদিন ওকে নিয়ে বেশ কয়েকটি সেলফিও তুললাম। জামাইকে নিয়ে প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। ওকে নিয়ে ছবি দিয়ে বান্ধবীদের কাছে বেশ ভাব দেখাতে পারবো। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আর্মিদের মতন জিম করা পেটানো শরীর। ওর সাথে মানাতে হলে আমাকেও স্লিম থাকতে হবে। যদিও ওদের বাড়ির 3 বউকে দেখলে এখনো অবিবাহিতই মনে হয়। এত সুন্দর, খুঁজে খুঁজে সুন্দরীদের কি বাড়ির বউ করে এনেছে। বাসায় এসে মোবাইল নিয়ে পিক আপলোড করতে যাব, সে কিভাবে যেন বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে বলল, সুমু, কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবে প্লিজ। তারপর না হয় মোবাইলের কাজ শেষ করো। বলো। আমাকে পাশে বসিয়ে অনেকটা জড়িয়ে ধরে বলল,
শোনো সুমু, ধরো তুমি আমাদের ছবিটা আপলোড দিলে, এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে তোমাকে আরো সুন্দর লাগছে, তোমাকে দেখে কত পুরুষ চোখের তৃপ্তি মেটাবে, কতজনে তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসে লিখেও যাবে। এগুলো শুনতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না? অথচ তুমি তাদের সেই সুযোগটা করে দিচ্ছ। সুন্দর ছবি, তাই কেউ যদি তোমার ছবি তোমার অজান্তেই প্রতীক হিসাবে ইউজ করে, তাহলে তো আর ডিলিটের সুযোগ থাকবে না। ভাবতে পারো কি ভয়াবহ ব্যাপার। আর এই জন্য মা আমাদের সঠিকটা শেখানোর মানানোর চেষ্টা করেন। মাই হলো আমাদের পরিবারের প্রধান। আর সব কিছু বলা বা বোঝানোর সময় এবং সুযোগ থাকে, সময় সুযোগ মতন বললেই ওপরওয়ালার ইচ্ছায় অপর পক্ষকে মানানো যায়। তোমার মা যে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে, মায়ের ব্যাপারটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি কেমন? সে বাচ্চাদের মতো করেই সব কিছু বোঝাই, আমার এত ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছে করে। হ্যাঁ, সেদিন ইয়াসিরের কথা রেখেছিলাম, তার বোঝানোর ভাষাটা এতটাই মধুর ছিল, না শুনে পারিনি। সে জবরদস্তি করেনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল, মানতে বাধ্য হয়েছি। প্রবীকে আমার লাল শাড়ি লাল লিপস্টিকের যে ছবিটা দিয়েছিলাম সেটাও ডিলিট করে দিয়েছি। ফেসবুকের ভয়াবহতাও ছিল, আবার ইয়াসিরের প্রতি কিছুটা ভালো লাগাও ছিল। এতদিনে ওর প্রতি কিছুটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। কেন যেন সে বাসায় না থাকলে খালি খালি লাগে, বুকটা খাঁ খাঁ করে। সেইবার পরীক্ষা শেষে শ্বশুর বাড়িতে আসার পর ইয়াসিরের এক ফুফুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে। আমাকে দেখি কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ও রোকেয়া, অর্থাৎ আমার শাশুড়ি, কি মাইয়া ঘরে আনলি? পর্দা ছাড়া বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আইলো, তুই কিছু কইতে পারস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়িয়া যায়। আমি সেদিন চলে এসেছিলাম, ভাবলাম এইবার আর রক্ষা নেই, দুই শাশুড়ি মিলে আমাকে কি ধোলাই দেয়, আমার বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতেই মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমায় অবাক করে দিয়ে আমার শাশুড়ি বলেন, বুবু, সুমাইয়া আজকালকার পড়ালেখা জানা শহুরে মাইয়া, আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দাও তো। কি কস রুকাইয়া, এত বড় মাইয়াকে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ার পর কি এর পড়ালেখা কও তো? যাহেদের কাজ করবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বুবু, বুঝছো না কেন? ও আমার ছোট্ট ছেলের বউ, আমার সবচেয়ে ছোট্টটা। অন্যদের কাছে যত বড়ই হোক, আমার কাছে তো ছোটই। জানো বুবু, সুমাইয়া আমার নাতিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলেই ওর মতন বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। বিয়ার পর মাইয়া মানুষের এত পড়ালেখার কি দরকার বুঝি না বাপু। আজকাল মাইয়া গো কত ঢং। কি যে বুবু, চুলা তো টেলতেই হবে, নয়তো নিজের রান্নাটা কে করবে? আর আজকাল ছেলেরাও টুলা টেলে। আমার ইয়াসির বউদের চেয়ে ভালো রান্না পারে, মাঝে মাঝে বাড়িতে আসলে চুলা দখল করে। চুলা টেলার মধ্যে লজ্জার বা খারাপের কিছু নেই তো। আর শোনো বুবু, সুমাইয়া যদি পড়ালেখা না করতো, আমার নাতিদের কে পড়াইতো কও তো? বাইরের মাস্টার আসতো, কিন্তু সেটা বাধ্য হয়ে। সুমাইয়া যত শিক্ষিত হবে, ভবিষ্যতে আমার নাতিনদের জন্য মাস্টার রাখতে হবে না, পুরুষ মানুষ ঘরে আসার সুযোগ থাকবে না। মেয়েরা পড়ালেখা না করলে আমাদের মেয়েদের তো ছেলেদের কাছে গিয়ে পড়তে হবে, তাই না? ফুপুর আগে ফুঁসতে ফুঁসতে আবার বলেন, বুঝি না বাপু, আজকাল তোমাদের কি অইল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জায়গা, অথচ আজকালকার মাইয়া গো সেই দিকে কোনো পাত্তাই নেই। আমাগো সময়ে আমরা স্বামীর কথার বাইরে এক পাও দিতাম না, এই মাইয়াগুলারে কথা শোনানোই যায় না। বুবু, আমার ছোট বউ আজ পর্যন্ত এমন হয়নি যে সে আমার কথা রাখেনি। হ্যাঁ, হয়তো অন্য বউদের মতন খুশি মনে হয়নি, সেটা অন্য ব্যাপার। বুবু, আমাদের জামানায় আমরা ভুল জানতাম, স্বামীর পায়ের নিচে কখনো স্ত্রীর জায়গা হতে পারে না। সঠিক হলো মায়ের পায়ের নিচেই সন্তানের জায়গা। স্ত্রী সেও তো কারোর সন্তান, ওর মায়ের পায়ের নিচেই ওর জায়গা। এটাও আছে, সর্বোত্তম পুরুষ সে যে তার স্ত্রীর নিকট উত্তম। স্ত্রী বা স্বামী উভয়কেই উভয়ের ওপর অধিকার দেওয়া হয়েছে, যেখানে সবার ওপর সবাইকেই মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধরো একজন স্ত্রী স্বামীর খুব খারাপ, বিয়ের পর থেকেই তাকে অত্যাচার করে,
স্ত্রীর কোনো দায়িত্বই পালন করে না, তার পায়ের নিচে কিভাবে স্ত্রীর জায়গা হতে পারে? অন্যদিকে মা, সে জন্মের পর যদি কোনো দায়িত্ব পালন না করে, শুধু গর্ভাবস্থায় কষ্টের জন্য সে সন্তানের সদাচারণের হকদার। বুবু, বুঝতে পারছো? আমরা না হয় আগে জানতাম না, এখন জেনেও কেন ভুল বলে পাপী হব? ফুপুর আগে গজগজ করতে করতে বলেন, হ হ জানি, তোর কাছে তোর বৌমা ছাড়া দুনিয়ার কেউই ভালো না। আমরা তো মানুষই না, তোর বউগুলা কোনো দোষই নাই। এগো পড়ালেখা করাইস, ঘরের কাজ সব তুই করিস। বুবু, তুমি ভুল বুঝছো। আমি কেন রান্না করে খাওয়াতে যাব? এটা এদের সংসার, এদেরই জামাইদের টাকা। এরা এদের নিজেদের জন্য, সন্তানদের জন্য রান্না করে, সেখানের ওপরে আমি একা খাইতে তো কোনো সমস্যা নেই। বুঝেছি বুঝেছি, এবার তোর তিল তিল করে গড়া সংসারটা এদের দিয়া দে। বলে আমার শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এসব কথাই আমার সামনেই হচ্ছিল, স্পষ্ট বুঝেছি। আমার শাশুড়ির মুখ কিছুটা মলিন হলেও নিজেকে সামলে নিয়েছে। সে যাই হোক, আমার ভালোই লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে পায়ের নিচের জায়গা নিয়ে যে কথাগুলো বলল, ওগুলো। আমিও এটাই মানতাম না, কিন্তু এভাবে কখনো ভাবিনি। আমি যতগুলো শাশুড়ি সম্পর্কে শুনেছি, তার মধ্যে কোনো শাশুড়ি বউকে এভাবে সাপোর্ট করে না, বউয়ের ত্রুটিগুলোকে এভাবে লোকায় না। আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি, তাদের অনেক শাশুড়ি জোর জুলুম করে, কিন্তু আবার বাইরের মানুষকে বউয়ের ত্রুটিগুলো বরং আরও অনেক কিছু বানিয়ে বানিয়েও বলে। সেক্ষেত্রে আমার শাশুড়ির এই বিষয়টা অনেক ভালো লেগেছে। ওনার অতিরিক্ত শাসনগুলো বাদ দিলে ওনার মধ্যে একজন বুদ্ধিমতী স্বশিক্ষিত মহিলা লুকায়িত। যাক, বিকেলে ফুফু চলে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। আমাকে কয়েকটা পেয়ারা পেড়ে দিয়ে বললেন, জানিস বউ, তো শ্বশুর যখন মারা যাচ্ছে, আমার শুধু ঘরের তলাটাই ছিল। পাশের জায়গাগুলো আমার ছেলেরা দ্বিগুণ দাম দিয়ে কিনেছে। এই ভিটা ভরাট করার জন্য রাতের আঁধারে মাটি কেটেছি, যাতে আমার ছেলেদের কিছু টাকা বাঁচে। টাকা আমার কাছে তেমন মূল্যবান ছিল, এখনও আছে। তার চেয়েও বেশি মূল্যবান তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্ন। ওপরবেলার ইচ্ছায় হয়তো আমি কিছুটা সফল। মারে, তুই আমার সবচেয়ে আদরের, এবং আমার অন্য বউরাও। তোদের আমি শাসন করব, ভালোবাসবো। আমার শাসনে ভুল হতে পারে, তোদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য কেউ তোদের দিকে আঙুল তুললেও আমার ভিতরটা জ্বলে ওঠে। আমি সহ্য করতে পারি না কেউ আমার বউদের কিছু বললে। আবার তোদের কারোর কষ্ট হলে, একটা শরীরে কষ্ট হওয়ার মতন আমারও ভীষণ কষ্ট হয় রে। সেদিন অনেকগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসি, বউ শাশুড়ি মিলে। বাড়িতে এসে বলেন, বড় বউ দেখো, সুমু পেয়ারা নিয়ে এসছে, লবণ মরিচ দিয়ে মাখাও, সবাই মিলে খাই। বুঝেছিলাম উনি খুব বিচক্ষণ মহিলা। এমনি এমনি বাড়ির সবাই ওনাকে এত মানে না। এত বড় সংসারটা এমনি এমনি এত সুন্দর টিকে নেই। ওনার বিচক্ষণতা, দূরদর্শিতায় এই সংসারের মানুষগুলোকে এত ভালোবাসায় বেঁধে রেখেছে। আরও বুঝতে পারলাম উনি ওনার বউদের শাসন করতে পারবেন, কথা শোনাতে পারবে, অন্য কেউ খবরদারি করতে পারবে না। অবশ্য পুরো ব্যাপারটা আমার এত চমৎকার লেগেছে, অনেকক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। মাঝে মাঝে বেশ অবাক লাগে, উনি পুরনো আমলের মহিলা, শিক্ষিত নন, কিন্তু শিক্ষাকে এত ভালোভাবে মূল্যায়ন শিক্ষিতরাও করতে পারবে না। ওনার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করলেও ওনার নিষ্ঠুর শাসন ওনাকে আপন করে নিতে বাধা দিচ্ছে। ব্যালকনিতে বউরা যেতে পারবে না, উঠানের বাইরে যেতে পারবে না, নিচে তলার লিভিং রুমে গল্প করা যাবে না। গল্প করতে চাও তো ওপরের বসার ঘরে করো, নির্দিষ্ট টাইমে খেতে হবে। কি অদ্ভুত! বাড়ির সবচেয়ে ছোট মেয়ে মাত্র 3.5 বছর বয়স, 3 নাম্বার জায়ের মেয়ে, একেও বলে স্লিভলেস কাপড় পরানো যাবে না। কেন এত কঠোরতা? সেইবার বাবার বাড়ি থেকে আসার সময় খুব সুন্দর স্লিভলেস জামা আনি আমাদের আয়শা মামনির জন্য। অবশ্য জামাটা আমি খানিকটা জেদ করিয়ে এনেছি, এত আদর লাগে ওকে, মাঝে মাঝে ইচ্ছে হয় ওকে বুকের সাথে আটকে রাখি। শাশুড়ি দেখে খুশি হয়েছেন, কিন্তু মানাও করেছেন এটা পরিয়ে বাড়ির বাইরে যেন নিয়ে না যাওয়া হয়। খুব রাগ লেগেছিল। আমি শান্ত স্বভাবের মেয়ে হলেও সেদিন প্রতিবাদ করেছিলাম, কেন মা, এই বাচ্চা মেয়েটিকেও কি আপনি পর্দা করাবেন? এই বাচ্চা মেয়েটিকে যে কাপড়গুলো পরান সে তো গরমে অস্থির হয়ে যাবে। না রে মা, তোর প্রশ্নের কোনোটি ওর জন্য নয়। প্রথম কথা, গরমটা ওকে সহ্য করার অভ্যাস করাতে হবে।
আর দেখেন না মা, হাতা ছাড়া কাপড়ে আমার নাতনিটার হাতগুলো কত সুন্দর লাগে। যদি মা কোনো দুষ্টু লোকের নজর পড়ে, ও তো মেয়েকে আকর্ষণীয় করেই সৃষ্টি করেছেন। আমার আর এই বিষয়ে কথা বলতে ইচ্ছে হলো না। অনেকটা রাগ হচ্ছিল, হয়তো শাশুড়ি বুঝতে পেরেছেন। শোনো মা, আজ রান্না নেই, উঠানে আয়, সবাই মিলে খুব মজা হবে। রাগে গজগজ করতে করতে উঠানে গিয়ে দেখি বাচ্চারা সবাই খেলছে, আর ভাবিরা কেউ কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দোলনায় দুলছে। শাশুড়ি জানেন আমি রেগে আছি, আমার দিকে তাকিয়ে সহাস্যে বললেন, যা মা, তুই ওদের সাথে মজা কর, তোর যেমন ইচ্ছে তেমন কর, দেখিস ভালো লাগবে। এই সাইকেল ভাবিরা চালায়? মেজ বউ সাইকেল চালাতে জানতো, সে খুব দুরন্ত ছিল, সহজেই অভিমান করত। বাড়ির ছোট মেয়ে ছিল হয়তো, তাই এমন ছিল। ওর খুশির জন্য সাইকেল নিয়ে এসেছিলাম। পরে দেখি মেজ বউ সবাইকে সাইকেল চালানো শিখিয়েছে। মেজ বউ বলে সাইকেল চালালে শরীর মজবুত থাকে। বাবার বাড়িতে খুব আহ্লাদে বড় হয়েছে। আমি শাশুড়ি বলে তো ওর আবদার আহ্লাদ কেড়ে নিতে পারি না। ইয়াসির বাড়িতে না থাকলে ওরা যা ইচ্ছে তাই করে, শুধু পর্দার মধ্যে থাকতে হয়, এই আর কি। ছোট বউ, আমি এসব শুনছিলাম আর আনমনা হয়ে ভাবছিলাম, যে মহিলা দিনের ব্যাপারে এত কঠোর, সে কিভাবে বউদের সাইকেল চালাতে দিতে পারে, কিভাবে বউদের ছোট ছোট চাহিদাও খেয়াল রাখতে পারে। এসব ভাবতে ভাবতে কিছুটা আনমনা হয়ে গিয়েছিলাম। ওনার ডাকে চমকে উঠলাম। ওনার দিকে ফিরতেই আবার বলেন, তুইও বাবার বাড়িতে যেমন ছিলি তেমনই থাকতে পারবি। মনে মনে বলছিলাম, এত বাধা নিষেধের মধ্যে বাবার বাড়ির ফিলিংস কখনোই আসবে না। তিনি হয়তো আমার মনের ভাব বুঝতে পেরে আবারও বললেন, আমি তোদের খুব শাসন করি তাই না? জানিস তো মা, নিচের বসার ঘরে যে কোনো সময় যে কেউ আসতে পারে। তোরা গল্প করার সময় তোদের কাপড় চোপড় ঠিক থাকে না। তোরা অপ্রস্তুত অবস্থায় যদি কেউ এমন আসে যার সামনে যেতে তোর ভালো লাগবে না, এই জন্যই তোদের জন্য ওপরে আলাদা বসার ঘর বানিয়েছি। আমি অনেকটা আগ্রহী বললাম, তবে বারান্দায় যেতে কেন দেন না? মা রে, আমাদের বাড়িটা ঠিক মেন রাস্তার পাশেই, আর বারান্দাগুলো তো সব বলা যায় রাস্তার ওপরেই। তোরা ওখানে দাঁড়িয়ে থাকলে রাস্তার যাত্রীদের সহজেই চোখ পড়ে যাবে। মা রে, আমি তোদের ওপর জুলুম করি না, তোদের ওপর কিছু চাপিয়েও দিইনি, দেবও না। আমারও মেয়ে আছে, আমি তোদের প্রতি মানে পরের মেয়ের প্রতি যাই করব, আমার মেয়েদের ওপরেও সেগুলোই করব। আমি তোদের কষ্ট দিলে আমার মেয়েরাও শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারবে না। তাই আমাদের ছেলেদেরকেও বলে দিয়েছি, ওরা যেন কখনো বউদের প্রতি অন্যায় না করে। আর বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, বাবার বাড়িতে ওরা মেহমান হয়েই যায়। মেয়েদেরও বলেছি, ওরাও যেন এখানে আসলে কখনো ভাবিদের ত্রুটি না খোঁজে। আমার বউদের ত্রুটি দেখার জন্য আমি আছি। আমার মেয়ে দুটোই খুব ভালো আছে, যেমন তোরা ভালো আছিস। আর আমার মেয়েরা বাবার বাড়িতে আসলে ঠিক আমার কাছে যেমন আমার বউরাও তাদের সাথে তেমন আচরণ করেন। তাদের মিল দেখলে আমার মন ভরে যায়। থাক এসব কথা, আর একদিন বলবো। যা, ওদের সাথে গিয়ে যা। আমি ওখানে গিয়ে দোলনায় বসেছিলাম, কিন্তু আমার মাথায় ঘুরছিল, ইনি কত সুন্দর করে এই সংসারটাকে নিজের মতন আগলে রেখেছেন, সবাইকে প্রচণ্ড আন্তরিকতায় বেঁধে রেখেছেন। বউগুলোকে দেখলে মনেই হয় না এরা এই বাড়ির বউ, মনে হয় এটা তাদের বাবার বাড়ি, এত স্বাধীন। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলে শাশুড়ি ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেন। সরাসরি বলে দেন, রুমে যা, সুমাইয়া একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায় আমাকে বলতেন, বউ রুমের দিকে যাও, দেখো ইয়াসিরের কিছু লাগবে কি না। আমি বুড়ো হয়ে গেছি, আর কত ছেলেদের পিছনে সময় দেব। এইবার ইয়াসিরের সব কিছু দেখার দায়িত্ব তোর। অনেক সময় ইয়াসির আগে উঠে গেলে বা আমার উঠতে দেরি হলে দেখতাম ইয়াসির নাস্তা করে বাইরে ঘুরতে বেরিয়ে গেছে। আমি উঠে ভয় পেতাম, যদি ইয়াসিরকে কেউ খাবার না দেয় বা উঠতে দেরি হয়েছে বলে বকা শুনি। কিন্তু না, ইয়াসিরের বউকে উঠে যে খাবার দিতে হবে এমন নয়, আমার শাশুড়ি দিয়ে দেন। ওনার কথা হলো, ছেলেটা আগে আমার, বউ আসছে সেদিন, এতদিন দিতে পারলে আজ কেন আমি বউয়ের জন্য বসে থাকবো। অনেক সময় দেখা যায় ভাবিরাও ঘুম থেকে ওঠেনি, কিন্তু উনি কাজের মেয়েকে নিয়ে নিজেই নাস্তা রেডি করে দিয়েছেন। ভাবিরা সবাই মুচকি হাসে। একদিন মুচকি হাসার কারণ জিজ্ঞেস করাতে বললেন, আমাদের ওনারা দেশে আসলে যারটা এসেছে তার জন্য কাজ করা নিষেধ। উনি যতদিন বাড়িতে থাকেন, মায়ের কথা হলো, পুরুষের জন্য সবচেয়ে শান্তির স্থান হলো স্ত্রী। আমার ছেলে এত কষ্ট করে দেশের বাইরে থাকে সবাইকে ছেড়ে, আমরা ভালো থাকার জন্যই তো।
ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসলে ওদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তোরা যদি বাড়ির কাজে ব্যস্ত থাকিস তবে আমার ছেলেদের শান্তি কোথায়? তোমাদের বিয়ে হওয়ার পর থেকেই মাকে দেখি আসিরের সাথে তেমন গল্প করে না। বাড়িতে আসলেই রুমে পাঠিয়ে দেয়। আমরা খেয়ে চলে যাওয়ার পর তোমাদের একসাথে খেতে দিই। এটাই আমার শাশুড়ির নিয়ম। আমাদের জন আসলেও আমরা দুজন একসাথে খাবার খাই যখনই সম্ভব হয়। অনেক সময় তো বাচ্চাদের জন্য একসাথে খাওয়া হয় না। উনি বলেন, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিদ্যমান সেই সংসারে শয়তান সহজে সুযোগ পায় না। শাশুড়ির ব্যাপারে এসব কথা শুনে আমি একেবারে হয়ে গেছি। এভাবে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার মাও হয়তো ভাবতে পারবেন না। একজন সেই আমলের মহিলা কিভাবে এত গভীরভাবে ভাবতে পারেন, তাও ছেলের বউদের নিয়ে। শাশুড়ির মমতাময়ী আরেক রূপ জেনে অবাক না হয়ে পারিনি। 3 নম্বর বউটার প্রথম বাচ্চার পরে আবার প্রেগনেন্ট। ভাবির যদি কিছু খেতে ইচ্ছে করেন উনি যেভাবেই হোক সেটার ব্যবস্থা করবেনই। ভাবিকে নিয়ম করে ডাক্তারের কথা মতো খাবার খেতে বলা, ঠিক মতন ওষুধের কথা মনে করিয়ে দেওয়া, ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টাইমের আগে বাপের বাড়িতে পাঠানো। আমার বিয়ের পর আমি ওনাকে শাশুড়ির মেয়ে ভেবেছিলাম। যেভাবে ওনার যত্ন নিচ্ছিলেন, পরে জানতে পারি উনি মাত্রই কনসিভ করেছেন। পরে ওনার কাছ থেকে শুনলাম এই টাইমে বউরা যখন ইচ্ছা বাবার বাড়ি যেতে পারে, কোনো বাধা নেই। বাহ, উনি শাশুড়ি কিন্তু শাশুড়ির চেয়েও মাই বেশি। ধীরে ধীরে ওনার প্রতি কখন ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়ে গেছিল বুঝতেই পারিনি। ওনার সমস্ত বাধা নিষেধকেও ভালো লাগতে শুরু করেছিল। অন্য বউদের মতন আমারও মাথায় ঢুকতে শুরু করে দিয়েছে উনি যা কিছু করছেন আমাদের ভালোর জন্যই করছেন। কিন্তু উনি এখনো হয়তো বুঝতে পারেননি ওনার প্রতি আমার মনে সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। সেদিন যখন উনি দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান, সেদিন আমি বুঝেছিলাম ঠিক কতটুকু ওনাকে ভালোবেসে ফেলেছি। আমার শাশুড়িকে নিজের চোখে পানি ধরে রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হচ্ছিল আমি ওনাকে হারিয়ে ফেলবো। ওনার জায়গায় আমার মা হলে হয়তো আমার এমন লাগার কথা না। সেদিন সারা রাত ওনার রুমে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে ওনাকে পাবো না। অথচ ওনার সাথে ইয়াসিরও ছিল, তাও ওনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলছিলাম, মা, আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না। এই সংসারের আমার, আপনার ছেলের আপনাকে খুব প্রয়োজন বলে কেঁদে দিয়েছিলাম। উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, এটাই তো আমার সংসার, আজ আমার সংসারটা পরিপূর্ণ। এভাবেই থাকিস মা, আমার মা হয়ে, আমার মেয়ে হয়ে। এই হলো আমার শাশুড়ি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।